আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পশ্চিম আফগানিস্তানে তালেবানের সঙ্গে চুক্তির স্বীকারোক্তি গভর্নরের। ইরাকের সংসদ নির্বাচনে প্রভাবশালী নেতা মুক্তাদা সাদরের অংশগ্রহণ নিয়ে সংশয়। লেবাননে ইসরায়েলের গুপ্তচর আটক, যেভাবে ছড়িয়েছিল অপরাধক্রম। পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে সহায়তার অভিযোগ। মিয়ানমারে ৭৫ শিশুকে হত্যা করেছে জান্তা, দাবি জাতিসংঘের। টোকিও অলিম্পিকের কূটনৈতিক বিপর্যয়ে জাপান। এবং ভারতে ধর্মীয় নির্যাতন নিয়ে উদ্বেগে মার্কিন কংগ্রেস সদস্যরা। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে তালেবানের সঙ্গে চুক্তির স্বীকারোক্তি দিয়েছেন রাজ্যের গভর্নর হুসাম উদ্দিন শামস। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন তালেবানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশটির রাজধানীতে আরও হামলা রোধকল্পে তারা তালেবানদের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। তালেবানের বাদঘিস প্রদেশের রাজধানী বাইরে থাকা সবকটি জেলার নিয়ন্ত্রণ নেওয়ার পর দলটির সঙ্গে আলোচনার পথ বেছে নেন কর্মকর্তারা। প্রাদেশিক গভর্নর হুসাম উদ্দিন শামস বলেছেন, উপজাতিদের মধ্য থেকে ১০ জন মুরব্বী যুদ্ধবিরতির দায়িত্ব নিয়েছেন। তারা তালেবান এবং স্থানীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। পরে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে উপনীত হয়। বাদঘিস প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেগ বলেছেন, কালা এ নাও আফগানিস্তানের একমাত্র শহর যেখানে তালেবান যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তালেবানের একজন মুখপাত্র অবশ্য যুদ্ধবিরতি চুক্তির কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বেসামরিক মানুষের হতাহতের ঘটনা এড়াতে তারা শহরটি ছেড়ে গেছে। কাবুল আফগান কর্তৃপক্ষের তরফে অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানের ক্রমবর্ধমান বৈরিতার তীব্রতা নিয়ে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। তবে দেশটির বিশ্বাস, এই মুহূর্তে ক্ষমতা দখল নয়, বরং শক্তি সঞ্চয়ে মনোযোগী তালেবান। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জামির কাবুলভ। তিনি বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের যেসব সীমান্ত রয়েছে সেসব এলাকায় সবচেয়ে বেশি সংঘাত চলছে, আর এই অঞ্চলের দেশগুলো রাশিয়ার মিত্র এবং অংশীদার। এদিকে বিদেশি বাহিনীর আফগানিস্তান ত্যাগের ডামাডোলে দেশটিতে একের পর এক এলাকার দখল নিচ্ছে তালেবান। এরই মধ্যে ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি বর্ডার ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। সবশেষ বুধবার পাকিস্তান সীমান্তের একটি গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিংয়ের দখল নিয়েছে তারা। কান্দাহারের কাছে স্পিন বর্ডার ক্রসিংয়ের ছাদে উড়ানো হয়েছে তালেবানের সাদা পতাকা। তবে ক্রসিংটির নিয়ন্ত্রণ হারানোর কথা অস্বীকার করেছেন আফগান কর্মকর্তারা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তালেবান যোদ্ধাদের পাকিস্তানের সীমান্ত রক্ষীদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। বিবিসি জানিয়েছে, বিনা প্রতিরোধেই ক্রসিংটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। আফগান কর্তৃপক্ষের দাবি, বেদখল হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ক্রসিংটির নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে তারা। তবে সরকারের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আগামী শনিবার থেকে ইরাকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার অভিযান শুরু হবে। তবে নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ এখনও খুব একটা অনুকূলে নয়। সম্প্রতি মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন ইরাকের প্রভাবশালী সংগঠন সাদর মুভমেন্ট এই নির্বাচনে অংশ নেবে না বলে জানা গেছে। আগামী ১০ অক্টোবর ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার থেকে নির্বাচনী প্রচারণার কাজ শুরু হবে, অর্থাৎ দীর্ঘ প্রায় ৩ দিন ধরে নির্বাচনী প্রচার চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা। কিন্তু এরই মধ্যে সাদর মুভমেন্ট জানিয়েছে তারা আসন্ন নির্বাচনে অংশ নেবে না। মুভমেন্টের নেতা মুক্তাদা সাদর গতকাল টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষার জন্য আমরা তাদের নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেব না, এবং যারা দাবি করছে ইরাকের বর্তমান এবং ভবিষ্যৎ সরকারের আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদিও মুক্তাদা সাদর তার এই স্পষ্ট অবস্থানের বিষয়টি ইরাকের নির্বাচন কমিশন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাননি। এটাও হতে পারে এর আগে তিনি যেমন রাজনীতি থেকে সরে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু সরেননি, ঠিক তেমনি নির্বাচনের ব্যাপারেও শেষ পর্যন্ত তিনি কি করবেন তা এখনই বলা কঠিন। কেননা যদিও মুক্তাদা সাদর দাবি করেছেন তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন না, অথচ একদিকে আগামী নির্বাচনের জন্য তার
95 জন প্রার্থী রয়েছে। অন্যদিকে তিনি এও দাবি করেছেন সামনের নির্বাচনে তারা সবচেয়ে বেশি ভোট পাবে এবং তারা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবে। ইরাকি পার্লামেন্ট সদস্য রিয়াজ আল মাসুদি সম্প্রতি দৈনিক আল আখবার পত্রিকাকে সাক্ষাৎকারে বলেছেন, ভোটের উপর সরকার গঠন এবং প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি নির্ভর করবে, যেখানে সাদর মুভমেন্ট এবং তার অন্য শরিকরা এগিয়ে থাকবে। একই সঙ্গে অতীতের মতোই পছন্দসই প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সাদর মুভমেন্টের প্রধান ভূমিকা অবতীর্ণ হবে। লেবাননের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি এক গুপ্তচরকে আটক করেছে। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএ বলছে, 31 বছর বয়সী এক লেবাননি তেল আবিবের গুপ্তচরদের সঙ্গে সহযোগিতা করে আসছিল। তাকে শনাক্ত করার পর সম্প্রতি গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থাটি আটক ব্যক্তির পুরো নাম প্রকাশ করেনি। সংক্ষেপে তার নাম MY বলে জানিয়েছে। বেকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক গুপ্তচর জিজ্ঞাসাবাদে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তি এ কাজে তার জড়িয়ে পড়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিয়েছে। সে জানিয়েছে 2019 সালের শুরুতে ইসরায়েলের নিরাপত্তা বিভাগে ইমেল পাঠিয়ে নিজেই সহযোগিতা করার প্রস্তাব দেয়। এরপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং অর্থের বিনিময়ে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। এরপর এই ব্যক্তি ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠায়। এর আগে গত বছরও লেবাননের নিরাপত্তা বাহিনী কিন্দা আল খাতিব নামের এক ব্যক্তিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে আটক করা হয়। কিন্দা আল খাতিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদ আল হারিরির পার্টি তিয়ার আল মুস্তাকাবালের সমর্থক হিসেবে পরিচিত ছিল। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং স্পিন বোলডাক সীমান্ত তালেবান মুক্ত করার এক অভিযানে আফগান সামরিক বাহিনীর সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। শুক্রবার কান্দাহারের এই শহরের দেশটির সরকারি বাহিনী এবং তালেবান জঙ্গিদের রাতভর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পুলিৎজার পুরস্কারজয়ী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী। তালেবানের জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চল শক্ত নিয়ন্ত্রণে নেয়ার পর অন্য প্রান্তে শক্তিশালী ঘাঁটি করতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। আফগানিস্তানে তালেবান নতুন এই উত্থানে পাকিস্তানের সহায়তার অভিযোগ উঠেছে। স্পিন বোলডাক থেকে এএফপির প্রতিনিধি বলেছেন, শুক্রবার রাতভর প্রচণ্ড লড়াইয়ের পর তালেবানের কয়েক ডজন আহত যোদ্ধাকে সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সীমান্ত থেকে প্রায় 5 কিলোমিটার দূরে পাকিস্তানের কাছের চামান থেকে তালেবানের বিদ্রোহী হিসেবে পরিচয় দেওয়া মোল্লা মোহাম্মদ হাসান বলেছেন, আমাদের একজন যোদ্ধা নিহত এবং কয়েকজন আহত হয়েছে। দীর্ঘদিনের শক্তিশালী তালেবান বিরোধী শক্ত ঘাঁটি আব্দুর রশিদ দোস্তমের কাছাকাছি তালেবান জঙ্গিরা চলে আসে। রাতে সীমান্তের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধবাজ আব্দুর রশিদ দোস্তমের মিলিশিয়া বাহিনী জুজান প্রদেশের রাজধানী শেবারগান ছেড়ে পালিয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় বলেছেন, তালেবানের যোদ্ধারা শহরের প্রবেশদ্বারে দখল নিয়েছে। দোস্তমের মিলিশিয়ারা শহর ছেড়ে পালিয়েছে। তারা শহরের বিমানবন্দর অভিমুখে পালিয়ে গেছে। আফগানিস্তানের তালেবান বিরোধী হিসেবে পরিচিত আব্দুর রশিদ দোস্তম নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনী এই বাহিনীকে যুদ্ধবাজ হিসেবে মনে করে তালেবান। জুজান প্রদেশের ডেপুটি গভর্নর তালেবান যোদ্ধারা প্রাদেশিক রাজধানীর প্রবেশদ্বারে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে। তবে তিনি বলেছেন, তালেবান জঙ্গিদের হটাতে অভিযান শুরু করেছে আফগানি সরকারি বাহিনী। গত কয়েক বছর ধরে আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ মিলিশিয়া গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে দোস্তম। 1990-এর দশকে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছিল এই মিলিশিয়া গোষ্ঠী। তবে দোস্তম বাহিনী তালেবানের হাজার হাজার কারাবন্দীকে হত্যা করেছে বলে অভিযোগ আছে। দেশের মিলিশিয়া গোষ্ঠীগুলো সামরিক বাহিনীকে তালেবান বিরোধী যুদ্ধে সহায়তা করতে পারে বলে যে আশা দেখা যাচ্ছে, দোস্তম মিলিশিয়াদের পথ হারানো বা পশ্চাদপসরণ ঘটলে তা কাবুল সরকারকে হতাশ করবে। মিয়ানমারে 5 মাসের বেশি সময় আগের অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত কয়েক ডজন শিশু হত্যা এবং আরও শত শত শিশুকে নির্বিচারে আটকে রাখা হয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা মিয়ানমারের সহিংসতায় শিশুদের প্রাণহানি এবং গ্রেফতারের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটি বলছে, গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর মিয়ানমারের 75 শিশুকে হত্যা এবং প্রায় 1000 জনকে গ্রেফতারের বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছেন তারা। এক বিবৃতিতে কমিটির চেয়ারম্যান মিকি
ওটিনি বলেছেন, সামরিক অভ্যুত্থানের কারণেই মিয়ানমারের শিশুরা অবরুদ্ধ দশা এবং প্রাণহানির বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত অভ্যুত্থানের পর দেশটিতে গণবিক্ষোভ প্রতিবাদ অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনী বিক্ষোভকারীদের দমনে সহিংস উপায় বেছে নিয়েছে। ওটানি বলেছেন, মিয়ানমারের শিশুরা প্রত্যেক দিন নির্বিচার সহিংসতা এবং এলোপাথারি গুলি গ্রেফতারের মুখোমুখি হয়েছে। শিশুদের দিকে বন্দুক তাক করা হচ্ছে। একই ধরনের ঘটনা শিশুরা তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনদের সঙ্গেও ঘটতে দেখছে। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক এই কমিটিতে নিরপেক্ষ 18 বিশেষজ্ঞ রয়েছেন, যারা শিশু অধিকার বিষয়ক জাতিসংঘের কনভেনশন বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন। 1991 সালে মিয়ানমার জাতিসংঘের এই কনভেনশনে স্বাক্ষর করে। বিশেষজ্ঞরা বলছেন, তারা শিশুদের হত্যার ঘটনায় পুলিশ এবং জান্তার তীব্র নিন্দা জানায়। কিছু কিছু শিশুকে তাদের বাড়িতে হত্যা করা হয়েছে বলে এই বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, নিহত শিশুদের মধ্যে মিয়ানমারের মান্দালয় শহরের 6 বছর বয়সী এক শিশু রয়েছে, পুলিশ যার পেটে গুলি চালিয়ে হত্যা করেছে। অলিম্পিকের আয়োজনকে ঘিরে স্বাগতিক দেশের কূটনৈতিক তৎপরতা চালানোকে স্বাভাবিক প্রবণতা হিসেবে গণ্য করা হয়। বিশেষ কোনো দেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মিটিয়ে নেওয়ার জন্য খেলাধুলার এই বড় আসরকে ব্যবহার করা হয়। এজন্য বিভিন্ন দেশের নেতাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। এর ফাঁকে আমন্ত্রিত দেশের নেতাদের সঙ্গে বৈঠক সেরে নেন স্বাগতিক দেশের নেতারা। ফলে খেলাধুলার উৎসবের বাইরেও রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ অলিম্পিক। এই পরিপ্রেক্ষিতে আসছে টোকিও অলিম্পিকেও বিভিন্ন দেশের নেতাদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র দেশ যেহেতু যুক্তরাষ্ট্র, ফলে জাপানের কর্মকর্তারা আশা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হয়তো টোকিও ভ্রমণ করতে রাজি হবেন। কিন্তু এতে বড় ধাক্কা খেল জাপান, কারণ বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বাইডেন জাপান ভ্রমণে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু এতে হাল ছাড়তে চায়নি জাপান। দেশটি চাইছিল অন্তত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন যেন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়। জাপানের সেই আহ্বানে ইতিবাচক সাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া গেছে। ফার্স্ট লেডি এখন টোকিও ভ্রমণের প্রস্তুতি নিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্র যেন যে ঘনিষ্ঠ মিত্র তা দেখাতে বাইডেনকে টোকিও সফরে চেয়েছিল জাপান। অন্যদিকে অলিম্পিক আয়োজনের সুযোগ কাজে লাগিয়ে দুই প্রতিবেশী দেশ চীন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে দেশটি। কারণ সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের বেশ অবনতি হয়েছে জাপানের। কিন্তু এক্ষেত্রে খানিকটা ধাক্কা খেয়েছে জাপান। চীন জানিয়ে দিয়েছে যে জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় প্রেসিডেন্ট শি জিনপিং টোকিও অলিম্পিক যোগ দেবেন না। এর বদলে চীনের উপপ্রধানমন্ত্রী সুন চুন লানকে টোকিও পাঠানো হবে। ফলে অলিম্পিককে পাশে রেখে চীনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা এখন আর নেই। সুন চুন লানের জাপান সফর অনেকটাই হবে আনুষ্ঠানিকতা মাত্র। ভারতের সরকার ধর্মীয় পক্ষপাতিত্ব, অসহিষ্ণুতা এবং হিংসা ছড়াচ্ছে, এমন বক্তব্য উঠে এলো এ সপ্তাহে আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সামিটে। ভারতের ধর্মীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনেটর এবং কংগ্রেসের 2 সদস্য। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল ওয়াশিংটন ডিসিতে এই প্রোগ্রামের আয়োজন করেছিল। আলোচনা সভার শিরোনাম ছিল ভারতের ধর্মীয় স্বাধীনতা, বাধা এবং সুযোগ। ওই সংগঠনে আমেরিকা এবং ভারতে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের স্বাতন্ত্র্য নিয়ে কাজ করে থাকে। প্যানেল আলোচনায় মার্কিন সেনেটর ইডি মার্কি বলেছেন, 200 মিলিয়ন মুসলিম সহ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারত সরকারের দায়বদ্ধতা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডকে নিশানা করা, বাকস্বাধীনতা হরণ এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত পক্ষপাতিত্ব বিচ্ছিন্ন ঘটনা নয়। উগ্র জাতীয়তাবাদের বাড়াবান্তরের ফলে ভারতের দীর্ঘকালীন গণতান্ত্রিক মূল্যবোধ বিপদের মুখে। পাশাপাশি যোগ করেন, বহুত্ববাদের প্রতি প্রশংসনীয় দায়বদ্ধতা ছিল ভারতের। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, অন্য গণতান্ত্রিক দেশ যখন তাদের মানুষদের অধিকার রক্ষায় ব্যর্থতার পরিচয় দেয়, তখন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখ খোলার অধিকার রয়েছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।